গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প পারাপার। আজ তৃতীয় পর্ব। মুন্সি বদরুদ্দিন তালুকদারকে পাওয়া গেল না। তিনি দুদিন ধরে আসছেন না। আমি তার বাসার ঠিকানা চাইলাম। অফিসের একজন মধুর গলায় বলল, ঠিকানা দিয়ে কি করবেন? এইটু কাজ ছিল। কি কাজ বলুন, দেখি আমরা করতে পারি কিনা। ওনার সঙ্গে আমার কাজ ছিল। ওনার সঙ্গে কাজ থাকলে তো ওনার কাছেই যাবেন। তো বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আমি বসলাম। ভদ্রলোক নিচু গলায় বললেন, সিগারেটের বদঅভ্যাস আছে? খাই মাঝে মাঝে। মাঝে মাঝে খাওয়াই ভালো। বিরাট খরচের ব্যাপার, স্বাস্থ্য নষ্ট, পরিবেশ নষ্ট। নেন সিগারেট নেন। তিনি শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। বেনসন অ্যান্ড হেজেস, 70 টাকা করে প্যাকেট। এই কেরানি ভদ্রলোক বেতন কত পান? 1,000 তিনি খান বেনসন। ভদ্রলোক নিজেই লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিলেন। সেই লাইটারও কায়দার লাইটার। যতক্ষণ জ্বলে ততক্ষণ বাজনা বাজে। ভদ্রলোক বললেন, কাজটা কি মিউটেশন? বড়ই জটিল কাজ। এই দপ্তরের সব কাজই জটিল। জমি জমা বিষয় সম্পত্তির কাজ। মানুষের কোনো মূল্য নাই, জমির মূল্য আছে, বুঝলেন কিনা? আমি বুঝদারের মতো মাথা নাড়লাম। এক একটারা নামজারির কাজ 1.5 বছর 2 বছর ঝুলে থাকে। নামজারি ব্যাপারটা কি? নামজারি বুঝলেন না? মনে করুন আপনি কিছু জমি কিনলেন। যার কাছ থেকে কিনলেন সরকারি রেকর্ডে আছে তার নাম। এখন তার নাম খারিজ করে আপনার নাম লিখতে হবে। এইটাই নামজারি। একজনের নাম কেটে আরেকজনের নাম লিখতে 1.5 বছর লাগে? 1.5 বছর তো কম বললাম, মাঝে মাঝে 2-3 বছরও লাগে। নাম খারিজ করা তো সহজ ব্যাপার না। এটাকে সহজ করা যায় না? সহজ কিভাবে করবেন? সবার নাম খারিজ করে দিন। একেবারে লাল কালি দিয়ে খারিজ করে জমির মূল মালিকের নাম লিখে দিন। ভদ্রলোক হতভম্ব হয়ে বললেন, জমির মূল মালিক কে? যিনি জমি সৃষ্টি করেছেন তিনিই মূল মালিক। সবার নাম কেটে আল্লাহর নাম লিখতে বলছেন? জি। আপনার কি ব্রেন ডিফেক্ট? কিছুটা ডিফেক্ট। দেখুন ভাই সাহেব, পৃথিবীর জমি আমরা ভাগাভাগি করে নিয়েছি, নাম জারি করছি। জোছনা কিন্তু ভাগাভাগি করে নেইনি। এমন কোনো সরকারি অফিস নেই যেখানে জোছনার নাম জারি করা হয়। একজনের জোছনা আরেকজন কিনে নেয়। ভদ্রলোক আমার কথায় তেমন অভিভূত হলেন না। পাগলদের মজার মজার কথায় কেউ অভিভূত হয় না, বিরক্ত হয়। তিনি একটা ফাইল খুলতে খুলতে বললেন, আপনি এখন যান, কাজ করতে দিন। অফিস কাজের জায়গা, আড্ডা দেওয়ার জায়গা না। একটা সিগারেট দিন, সিগারেট খেয়ে তারপর যাই। তিনি এমনভাবে তাকালেন যেন এমন অদ্ভুত কথা এই জীবনে শোনেননি। আমি হাই তুলতে তুলতে বললাম, সিগারেট না খেয়ে আমি উঠব না। সিগারেট খাবো, চা খাবো। আর ভাই শুনুন, আমার হাতে কোনো পয়সা কড়ি নেই। আমি যে মুন্সি বদরুদ্দিন তালুকদারের বাসায় যাব তার জন্য আপ অ্যান্ড ডাউন রিক্সা ভাড়াও দেবেন। ভদ্রলোক চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আমি গুনগুন করছি, বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলে তবে আমার পানে কেন পড়িল না। কই ভাই, দিন, সিগারেট দিন। ভদ্রলোক সিগারেটের প্যাকেট বার করলেন। মুন্সি সাহেবের ঠিকানাটা সুন্দর করে একটা কাগজে লিখে দিন। ওনার ঠিকানা জানি না। না জানলে জোগাড় করুন। আপনি না জানলেও কেউ না কেউ নিশ্চয়ই জানে। আর সেই সঙ্গে আপনার নিজের ঠিকানাটাও এক সাইডে লিখে দেবেন। সময় পেলে এক ফাঁকে চলে যাব। ভাই, আপনার নাম তো এখনো জানলাম না। চুপ থাকেন, ধমক দেবেন না ভাই। পাগল মানুষ, ধমক দিলে মাথাওয়ালা হয়ে যায়। কয়েকটা সিঙ্গাড়া আনতে বলুন তো, খিদে লেগেছে। কেউ কিছু বলছে না, আমার দিকে তাকিয়ে আছে। আমি আনন্দিত গলায় বললাম, ভূমিকম্পের সময় আপনারা কোথায় ছিলেন? কথা বলবেন না, চা খান। সিঙ্গাড়া আনতে বলুন। ঘুষের পয়সার সিঙ্গাড়া খেয়ে দেখি কেমন লাগে।
আমি চেয়ারে বসে পা দোলাচ্ছি। অফিসের সবাই মোটামুটি হতভম্ব দৃষ্টিতে আমাকে দেখছে। মুন্সি বদরুদ্দিনের যে ঠিকানা তারা লিখে দিল, সেই ঠিকানায় এই নামে কেউ থাকে না, কোনোদিন ছিলও না। ওরা ইচ্ছা করে একটা বদমাইশি করেছে। তবে ওরা এখনো বোঝেনি আমিও কচ্ছপ প্রকৃতির। কচ্ছপের মতো যা একবার কামড়ে ধরি তা আর ছাড়ি না। পূর্ত মন্ত্রণালয়ে আমি একবার না, প্রয়োজনে লক্ষবার যাব। দরকার হলে পূর্ত মন্ত্রণালয়ের বারান্দায় মশারি খাটিয়ে রাতে ঘুমোব। সারা দুপুর রোদে রোদে ঘুরলাম। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমোতে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। ভর দুপুরে ঘুমানোর জন্য বাংলাদেশ সরকার ভালো ব্যবস্থা করেছেন। পার্কগুলো কোন মন্ত্রণালয়ের অধীন জানা নেই, জানা থাকলে ওদের একটা থ্যাঙ্কস দেয়া যেত। গাছের নিচে বেঞ্চ পাতা, পাখি ডাকছে, এখানে ওখানে প্রেমিক প্রেমিকারা গল্প করছে। এরা এখন কিছুটা বেপরোয়া। ভর দুপুর হলো বেপরোয়ার সময়। কেউ তাদের দেখছে কি দেখছে না তা নিয়ে মাথা ব্যথা নেই। স্কুল ড্রেস পরা বাচ্চা বাচ্চা মেয়েদেরও দেখা যায়। এরা স্কুল ফাঁকি দিয়ে আসে। একটা আইন কি থাকা উচিত না, 18 বছর বয়স না হলে ছেলে বন্ধুর সঙ্গে পার্কে আসতে পারবে না? আইন যারা করেন তাদের ডেকে এনে এক দুপুরে পার্কটা দেখাতে পারলে হতো। সেই লোক মেয়েটির গায়ের নানা জায়গায় হাত দিচ্ছে। মেয়েটি খিলখিল করে হাসছে, চাপা গলায় বলছে, এরকম করেন কেন, সুরসুরি লাগে তো। লোকটি ঠোঁট সরু করে বলল, আদর করি আদর করি। বলতে বলতে মেয়েটাকে সে টেনে কোলে বসিয়ে ফেলল। আমি কঠিন গলায় লোকটাকে বললাম, তুই কে রে? কোনো ভদ্রলোককে তুই বললে তার আক্কেল গুড়ম হয়ে যায়। কি বলবে ভাবতে ভাবতে মিনিট খানেক লেগে যায়। আমি তাকে কিছু ভাবার সুযোগ দিলাম না। হুঙ্কার দিয়ে বললাম, এই মেয়েকে, একে তুই এত চটকাচ্ছিস কেন রে শুয়োরের বাচ্চা? আমার সঙ্গে চল, থানায় চল। আমি ইন্টেলিজেন্সের লোক। তোদের মতো বদমাশ ধরার জন্য ঘুমের ভান করে শুয়ে থাকি। মেয়েটাকে কোল থেকে নামা, নামিয়ে উঠে দাঁড়া, কানে ধরে উঠবোস কর। মেয়েটাকে কোল থেকে নামাতে হলো না, নিজেই নেমে পড়ল এবং কাঁদার উপক্রম করল। লোকটি কি যেন বলতে গিয়ে থেমে গেল। তারপর আমার কিছু বুঝবার আগেই ছুটে পালিয়ে গেল। আমি হাই তুলতে তুলতে বললাম, এই লোক কে খুকি? আমার মামা। আপন মামা? হুম। দূরের মামা? হুম। পলিন, ওই লোকটার নাম কি? পলিন ফ্যাকাশে হয়ে গিয়ে বলল, আপনি আমার নাম জানেন? আমি তোমার নাড়ি নক্ষত্র জানি। ওই লোকটা যে বদ তা কি বুঝতে পারছ? পলিন ঘাড় বাঁকিয়ে রাখল। সেই লোকটাকে বদ বলতে রাজি নয়। বুঝলে পলিন, লোকটা মহাবদ। বদ না হলে তোমাকে ফেলে পালিয়ে যেত না। বদরাই বিপদের সময় বন্ধুকে ফেলে পালিয়ে যায়। উনি বদ না। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। এরকম কারোর সঙ্গে যদি আর কোনোদিন দেখি তাহলে কি করব জানো? না, না জানেই ভালো। যাও, এখন স্কুলে যাও। এখন থেকে আমি তোমার উপর লক্ষ্য রাখব। একদিন তোমাদের বাসায় চা খেতে যাব। আপনি চেনেন আমার বাসা? চিনি না, তারপরে যাব। আপনি কি আমার মাকে সব বলে দেবেন? তুমি নিষেধ করলে বলবো না। আপনি কি আমার মাকে চেনেন? না। পলিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মুখ থেকে কালো ছায়া সরে যাচ্ছে। সে খানিকক্ষণ ইতস্তত করে বলল, আমার মামাকে আপনি খারাপ ভাবছেন। উনি কিন্তু খারাপ না। তাই নাকি? উনি খুব অসাধারণ। বলো কি? আমার তো অসাধারণ মানুষই দরকার। ঠিক অসাধারণ নয়, পবিত্র মানুষ। আমি পবিত্র মানুষদের একটা লিস্ট করছি। তুমি কি মনে করো ওই লিস্টে তার নাম রাখা যায়? অবশ্যই যায়। তার নাম কি? রেজা মামা, রেজাউল করিম। আমি পকেট থেকে লিস্ট বের করে লিখলাম রেজাউল করিম। এখন এই পলিন মেয়েটাকে চেনা চেনা লাগছে। কোথায় যেন তাকে দেখেছি। তার ভুরু কুঁচকানোর ভঙ্গি খুব পরিচিত। পলিন চলে যাবার পর বুঝলাম এই মেয়ে আলেয়া খালার নাতনি। মেয়েটার মার নাম খুকি। পলিন যেখানে বসেছিল সেখানে সে তার পেন্সিল বক্স ফেলে গেছে।
বক্সটা ফিরিয়ে দিয়ে আসতে একদিন যেতে হবে ওদের বাসায়। পবিত্র মানুষ জনাব রেজাউল করিম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। ইয়াকুব আলী সাহেবের ম্যানেজার মঈন খান আজ স্যুট পরেছেন। আজ তাকে আরও সুন্দর লাগছে। বয়স কম লাগছে। গলায় লাল রঙের টাই। লাল টাইয়ে ভদ্রলোককে খুব মানিয়েছে। যারা কোনোদিন টাই পরে না তারাও এই ভদ্রলোককে দেখলে টাইয়ের দরদাম করবে। আসসালামু আলাইকুম মঈন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোত্থেকে? সেই যে গেলেন আর কোনো খোঁজ খবর নেই? স্যার খোঁজ করেন, আমি কিছু বলতে পারি না। আপনার মেসের ঠিকানায় 2 দিন লোক পাঠিয়েছি। আপনি তো ভাই মেসে থাকেন না, কোথায় থাকেন? ইয়াকুব সাহেবের শরীর কেমন? ব্লাড ক্যান্সারের রোগীর শরীর আবার কেমন থাকবে? যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। বাইরে থেকে রক্ত দেয়া হয় শরীরে, আয়রনের পরিমাণ বেড়ে যায়। চলুন দেখা করা যাক। এখন দেখা করতে পারবেন না, স্যার এখন ঘুমোচ্ছেন। আমার ঘরে এসে বসুন, গল্পগুজব করুন। ঘুম ভাঙলে আমি স্যারের কাছে নিয়ে যাব। আমি ম্যানেজার সাহেবের ঘরে ঢুকলাম। তিনি দরজা বন্ধ করে দিলেন। গোপন কথা কিছু বলবেন কিনা কে জানে। হিমু সাহেব। জি। দুপুরে খেয়েছেন? জি না, খাইনি। ঠিক করে রেখেছি দুপুরে আমি এক বান্ধবীর বাসায় খাব। ওর নাম রূপা, পুরোনো পল্টনে থাকে। স্যারের সঙ্গে দেখা না করে তো যেতে পারবেন না। এখানেই বরং খাবারের ব্যবস্থা করি। চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে দিই? জি না, রূপার ওখানে খাবো ঠিক করে রেখেছি, ওখানেই যেতে হবে। কিছুই খাবেন না? না। আপনি গোপন কথা আমাকে কি বলতে চান বলে ফেলুন, আমি শুনছি। গোপন কথা বলতে চাই আপনাকে কে বলল? দরজা বন্ধ করা দেখে মনে হলো। ও আচ্ছা, না গোপন কথা কিছু না। আপনি এমন কেউ না যার সঙ্গে গোপনে কথা বলতে হবে। তবে জরুরি কথা অবশ্যই আছে। বলুন। আপনি বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি করেছেন। কীরকম? সিগারেট খাবেন? সিগারেট দেব? দিন। আমি সিগারেট ধরালাম। ম্যানেজার সাহেব সিগারেট খান না, অন্যকে বিলিয়ে বেড়ান। হিমু সাহেব। জি। আপনি একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছেন। স্যারের কত বিশাল প্রপার্টি আপনি জানেন না। আমি কিছুটা জানি, পুরোটা না। প্রপার্টির ওয়ারিশন হচ্ছে ওনার মেয়ে। স্যারের শরীরের যা অবস্থা তাতে এই প্রপার্টির সুষ্ঠু লেখাপড়া এখনই হয়ে যাওয়া উচিত। কিন্তু স্যার কিছুই করছেন না। আপনার জন্যই করছেন না। আমার জন্য করছেন না মানে? ওই যে স্যারের ধারণা হয়ে গেছে নিষ্পাপ মানুষের রক্ত পেলে রোগ সারবে, এবং তার বিশ্বাস হয়েছে আপনি একজন জোগাড় করে আনবেন। চেষ্টা করছি। যতই চেষ্টা করুন লাভ কিছু হবে না। নিষ্পাপ মানুষের রক্তে ব্লাড ক্যান্সার সারে এই জাতীয় গাঁজাখুরিতে আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন না, নাকি করেন? কিছুটা করি। মিরাকেল বলে একটা শব্দ তো আছে। আচ্ছা, আপনি তাহলে মিরাকেলে বিশ্বাস করেন? হ্যাঁ, করি। আপনি মনে করেন যে একজন নিষ্পাপ মানুষ আপনি ধরে আনতে পারবেন এবং স্যার সুস্থ হয়ে উঠবেন? আমি গম্ভীর ভঙ্গিতে বললাম, নিষ্পাপ লোক পাওয়াই তো মুশকিল, তবে চেষ্টায় আছি, দেখি কি হয়। হিমু সাহেব, আপনি কি বুঝতে পারছেন স্যারের এই বিশাল প্রপার্টির উপর অনেক লোক নির্ভর করে আছে? সব প্রতিষ্ঠান যাতে ঠিক মতো চলতে পারে তার জন্য বিলি ব্যবস্থা হওয়া দরকার। ওনাকে বলে আপনি বিলি ব্যবস্থা করিয়ে রাখুন। উনি তা করবেন না। এই জন্যই আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি স্যারকে বুঝিয়ে বলবেন। কি বুঝিয়ে বলবো? কিছু বুঝিয়ে বলতে হবে না, আপনি শুধু বলবেন যে নিষ্পাপ মানুষ খুঁজে বের করার দায়িত্ব নিতে আপনি অপারগ। এতে আপনার লাভ হবে। কী লাভ হবে? মঈন খান চুপ করে গেলেন। ভদ্রলোক আমার উপর যথেষ্ট বিরক্ত। একজন অবুঝ শিশুকে বোঝাতে গেলে আমরা যেমন বিরক্ত হই, উনিও তেমনি হচ্ছেন। আমি গলার স্বর নামিয়ে বললাম, কী লাভ হবে বলুন না। টাকা পয়সা পাবো? যদি চান পাবেন। কত টাকা দেবেন? ম্যানেজার সাহেব হতাশ ভঙ্গি করে চুপ করলেন। মনে হচ্ছে তিনি হাল ছেড়ে দিয়েছেন।
আমি আবারও বললাম, কত টাকা দেবেন তা তো বললেন না। কত টাকা চান আপনি? আপনারা কত টাকা দিতে পারেন সেটা জানা থাকলে বা সেটা সম্পর্কে আমার একটা ধারণা থাকলে চাইতে সুবিধা হতো। ধরুন, আপনারা মনে মনে ঠিক করে রেখেছেন আমাকে দেবেন 1 কোটি টাকা। আমি বোকার মতো চাইলাম 1,000 টাকা। 1 কোটি টাকা যে কত টাকা সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? একের পেছনে কটা শূন্য বসালে 1 কোটি টাকা হয় আপনি জানেন? রেগে যাচ্ছেন কেন? রাগছি না, আপনার বোকামি দেখে হাসছি। একজন অসুস্থ মানুষ মরতে বসেছে, আপনি তার অ্যাডভান্টেজ নিচ্ছেন। আপনার লজ্জা হওয়া উচিত। আমি কি কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি? অবশ্যই। এখনও নেননি, কিন্তু নেবেন। এক বেকুবকে ধরে নিয়ে এসে বলবেন, এই নিন পুণ্যবান মানুষ। তার শরীর থেকে 2-3 ব্যাগ রক্ত নেওয়া হবে এবং সেই রক্ত আপনি নিশ্চয়ই বিনামূল্যে দেবেন না? নিশ্চয়ই দাম নেবেন, নেবেন না? হ্যাঁ, নেব। কত নেবেন? পবিত্র রক্তের অনেক দাম মঈন সাহেব। কত সেই দাম সেটা শুনে রাখি। আরেকটা সিগারেট দিন, চা খাওয়ান, তারপর বলবো। আর শুনুন ভাই, আপনি তো রাগ করছেন কেন? সম্পত্তি ভাগাভাগি হোক বা না হোক, আপনার তো কিছু যায় আসে না। আপনি যে ম্যানেজার আছেন, ম্যানেজারই থাকবেন। এমন তো না যে আপনি ইয়াকুব আলী সাহেবের মেয়েকে বিয়ে করছেন। সম্পত্তি ভাগাভাগি করলে আপনার লাভ আছে। চুপ করুন। আচ্ছা, চুপ করলাম। মঈন খান গম্ভীর মুখে বের হয়ে গেলেন। আমার জন্য চা আনতে গেলেন এরকম মনে হলো না। আমি চেয়ারে পা তুলে আরাম করে বসলাম। মনে হচ্ছে অনেকক্ষণ একা একা বসে থাকতে হবে। ম্যানেজার সাহেব এখন আর আমাকে সঙ্গ দেবেন না। আশ্চর্য, ম্যানেজার সাহেব নিজেই ট্রে হাতে ঢুকলেন। নিন আপনার চা। খালি পেটে খাবেন না। মাখন মাখানো ক্র্যাকার্স আছে, ক্র্যাকার নিন। থ্যাঙ্কস। এখন বলুন, পবিত্র রক্তের দাম কত ঠিক করে রেখেছেন? অনেক দাম। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি অনেক দাম। সে অনেকটা কত? আমি শান্ত গলায় বললাম, সেটা পবিত্র রক্ত শরীরে নেবার আগেই ইয়াকুব আলী সাহেবকে বলা হবে। আগে বলবেন না? হুম। তবে পবিত্র রক্ত যখন পাওয়া যাবে তখন তার সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলাপ করব। আপনি শুধু ধুরন্ধর না, আপনি মহা ধুরন্ধর। আমি হাসলাম। ম্যানেজার সাহেব বললেন, চা খাওয়া হয়েছে? জি। তাহলে যান, স্যারের সঙ্গে দেখা করুন। স্যারের ঘুম ভেঙেছে। আরেকটা কথা, স্যারের পাশে স্যারের মেয়ে বসে আছে, কাজে কথাবার্তা খুব সাবধানে বলবেন। এমন কিছুই বলবেন না যাতে ম্যাডাম আপসেট হন। ওনাকে কি এখন ম্যাডাম ডাকেন? আগেরবার আপা বলছিলেন। হ্যাঁ, ডাকি। দয়া করে আপনিও ডাকবেন। ওনার নাম কি? ওনার নাম জানার আপনার দরকার নেই। ইয়াকুব আলী সাহেব লম্বা হয়ে শুয়ে আছেন। তাকে একটা সরল রেখার মতো দেখাচ্ছে। এই কদিনের শরীর মনে হয় আরও খারাপ করেছে। সব মানুষের ভেতর এক ধরনের জ্যোতি থাকে, সেই জ্যোতি এখন আর তার মধ্যে নেই। তার মাথার কাছে যে মেয়েটি বসে আছে তার সঙ্গে আমার আগেও দেখা হয়েছে, তবে আজ তাকে চেনা যাচ্ছে না। ওই দিন দেখেছিলাম খণ্ডিত রূপে, আজ পূর্ণ রূপে দেখছি। মাথায় টাওয়েল বাঁধা নেই। তার মাথা ভর্তি চুল ঢেউয়ের মতো নেমে এসেছে। পানির রং কালো হলে কেমন দেখাতো তা মেয়েটির চুল দেখলে কিছুটা অনুমান করা যায়। আমি গভীর বিস্ময় নিয়ে তার চুলের দিকে তাকিয়ে আছি। ইয়াকুব সাহেব বললেন, বসো হিমু। আমি বসলাম, কিন্তু মেয়েটির চুল থেকে দৃষ্টি ফিরিয়ে নিতে পারলাম না। ইয়াকুব সাহেব বললেন, কাউকে পেয়েছ? জি, পেয়েছি। বেশ কটা নাম পাওয়া গেছে। এখন স্ক্রুটিনি পর্যায়ে আছে। এদের ভেতর থেকে স্ক্রুটিনি করে একজনকে সিলেক্ট করব। গুড। আপনি আরো কয়েকটা দিন ধৈর্য ধরুন। ধৈর্য তো ধরেই আছি। আপনার স্ত্রীকে কি স্বপ্নে আরো দেখেছিলেন? গতকালই দেখলাম, রাত 3টার দিকে। কি বললেন? সেই আগের কথা, পুণ্যবান মানুষের রক্ত। আমি তাকে বলেছি খোঁজা হচ্ছে, শিগগিরই পাওয়া যাবে। আপনি ওনাকেই বললেন না কেন খুঁজে বের করে দিতে? ব্যাপারটা ওনার জন্য নিশ্চয়ই সহজ।
ভেবেছিলাম তাকে বলবো, তাকে আমার আরও অনেক কিছুই জিজ্ঞেস করার আছে। আমি একটা খাতায় লিস্ট করে রেখেছি কি কি জিজ্ঞেস করব। মৃত্যুর পরের জগৎটা কেমন, সেখানকার দুঃখ বেদনা কেমন, কিছুই জিজ্ঞেস করা হয় না। আসলে বাস্তব জগৎটা মানুষের অধীন, স্বপ্নের জগৎ মানুষের অধীন না। স্বপ্নের জগতের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে। উনি খুব আগ্রহ নিয়ে কথা বলছেন, আমার উচিত তার দিকে তাকিয়ে থাকা, কিন্তু আমি বারবারই মেয়েটির চুলের দিকে তাকাচ্ছি। এত সুন্দর চুল কারো থাকা উচিত নয়, এতে মানুষের দৃষ্টি তার চুলের দিকেই যাবে, তাকে কেউ ভালো মতো দেখবে না। হিমু: জি স্যার। তোমার মিশন শেষ হতে আর কতদিন লাগবে বলে মনে হয়? বেশি হলে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ টিকে থাকলে হয়। শরীর দ্রুত খারাপ করছে। মৃত্যু শরীরের ভেতর ঢুকে পড়েছে, বিন্দু হয়ে ঢুকেছে, সেই বিন্দু থেকে তৈরি হয়েছে বৃত্ত। সেই বৃত্ত এখন আমাকে ভেতরে ঢুকিয়ে নিতে চাচ্ছে। আসলে আসলে কি কি বলতে চাচ্ছিলাম ভুলে গেছি। আমি কি উঠবো এখন স্যার? যাও, আমি ম্যানেজারকে বলে দিয়েছি তোমার যা যা লাগবে ওকে বলবে, হি উইল টেক কেয়ার অফ ইট। তোমার মধ্যে সার্বক্ষণিক একটা গাড়ি দরকার। আমি বলে দিচ্ছি, গাড়ির স্যার প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে। কত জায়গায় যেতে হবে। মিতুমা, তুই হিমুর সঙ্গে যা, ম্যানেজারকে বলে দে। মিতু উঠে দাঁড়ালো। এই মেয়েটির নাম তাহলে মিতু। বেশ সহজ নাম। আমি ভেবেছিলাম আরও কঠিন কোনো নাম হবে, প্রিয়ংবদা টাইপ কিছু। আমি এবং মিতু সিঁড়ি দিয়ে নামছি। মিতু আমার পাশে পাশে নামছে। সিঁড়ি দিয়ে ওঠা বা নামার সময় মেয়েরা কখনো পাশাপাশি হাঁটে না, তারা হয় আগে আগে যায়, নয়তো যায় পেছনে পেছনে। হেমু সাহেব। জি ম্যাডাম। মিতু থমকে দাঁড়িয়ে বলল, ম্যাডাম বলছেন কেন? ম্যানেজার সাহেব আপনাকে ম্যাডাম বলতে বলেছেন। তাছাড়া ম্যাডাম বলাটাই তো শোভন। আপনাকে মিতু ডাকলে নিশ্চয়ই ভালো লাগবে না আপনার। মিতু বলল, আমার চুলগুলো মনে হয় আপনার খুব পছন্দ হয়েছে। বারবার চুলের দিকে তাকাচ্ছিলেন। আপনার চুল খুব সুন্দর। হাত দিয়ে ছুঁয়ে দেখতে চান? ছুঁয়ে দেখতে চাইলে দেখতে পারেন। কিছু কিছু সৌন্দর্য আছে যা অনুভব করতে হলে স্পর্শ করতে হয়। ছুঁয়ে দেখব? দেখুন, এতে আমার অস্বস্তিও লাগবে না, গা ঘিনঘিনে করবে না, কারণ এটা নকল চুল। আমি মাথায় উইগ পরেছি। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। নকল চুল হাত দিয়ে দেখার কোনো আগ্রহ বোধ করছি না। সুন্দর একটি মেয়ে, তার মাথার চুলও নিশ্চয়ই সুন্দর। সে নকল চুল পরেছে কেন? হিমু সাহেব। জি। ভূমিকম্প ঠিকই হয়েছিল। এটা আপনি আগে আগে কি করে বললেন? আপনার টেকনিকটা কি? কোনো টেকনিক নেই। কিছু টেকনিক তো নিশ্চয়ই আছে। আমি সহজ গলায় বললাম, নিম্ন শ্রেণীর প্রাণী, যেমন ধরুন কুকুর, বেড়াল, এরা ভূমিকম্পের ব্যাপারটা আগে আগে টের পায়। আমিও বোধহয় নিম্ন শ্রেণীর। মিতু কঠিন গলায় বলল, আমার নিজেরও তাই ধারণা। আমাকে প্রায় হতভম্ব করে মিতু নেমে যাচ্ছে। এবার সে যাচ্ছে আগে আগে, আমি পেছনে পেছনে। মেয়েদের ধর্ম এখন সে পালন করছে। ম্যানেজার সাহেব 24 ঘন্টার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, এসি বসানো শেভরোলে। আগামী 7 দিন এই গাড়ি সারাক্ষণ আমার সঙ্গে থাকবে। গাড়ির ড্রাইভার আমার চেনা। তার গাড়ির ভেলভেটের সিটই আমি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম। সেই সিট কভারই বদলানো হয়েছে, পুরো গাড়ির সিট কভার বদলানো। ঝকঝকে কমলা রঙের সিট কভারই সুন্দর লাগছে। ড্রাইভার ভীত মুখে বলল, কোথায় যাব স্যার? যেদিকে ইচ্ছে চালাতে থাকুন, আমি যখন বলবো স্টপ তখন শুধু থামবেন। যেদিকে মন চাই সেদিকে চালাবো? বিস্মিত এবং ভীত ড্রাইভার গাড়ি চালাতে শুরু করেছে। আমি গাড়ির সিটে গা এলিয়ে আরামে প্রায় ঘুমিয়ে পড়েছি। মনে হচ্ছে এই জীবনটা গাড়িতে গাড়িতে কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না। ড্রাইভার ঠিক স্বস্তি পাচ্ছে না।
তাকে আপনি আপনি করে বলাতেও সে বোধহয় খানিকটা ভড়কে গেছে। বারবার মাথা ঘুরিয়ে পেছনে তাকাচ্ছে। ব্যাকভিউ মিরর খানিকটা নাড়াচাড়া করল, অর্থাৎ মিরর এমনভাবে সেট করল যেন ঘাড় না ঘুরিয়েই সে আমাকে দেখতে পায়। ড্রাইভার সাহেব? জি স্যার। আপনার নাম কি? আমার নাম স্যার শামসু। ভালো, খুব সুন্দর নাম। শামসু হলেও ভালো হতো, তবে শামসুও খারাপ না। আগেরবার আপনার নাম জানা হয়নি, এবার জেনে নিলাম। স্যার, আমারে তুমি কইরা বলবেন, আর ড্রাইভার সাহেব বইলা লজ্জা দিবেন না। আর আপনি লগে বেয়াদবি কিছু করলে মাপ দিয়া দিবেন। আচ্ছা ঠিক আছে শামসু, ভালো মতো চালাও, আমি একটু ঘুমিয়ে নিই। যেদিকে ইচ্ছা সেদিকে চালামু স্যার? খানাখন্দ এড়িয়ে চালাবে। ঘুমোচ্ছি তো, হঠাৎ ঝাঁকুনি খেলে ঘুম ভেঙে যাবে। জি আচ্ছা স্যার। শামসু গাড়ি চালাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করছি। শামসু উদ্দেশ্যবিহীনভাবে গাড়ি চালাচ্ছে না। আমি জানি সে এখন যাচ্ছে তার বাসার দিকে। বাসার খুব কাছাকাছি যাবার পর সে বলবে, এখন কোথায় যাব স্যার? তার আগে বলবে না। এই পৃথিবীতে মানুষের একমাত্র গন্তব্য তার ঘর। শামসু মৃদু গলায় বলল, গান দিমু স্যার? তোমার নিজের গান শুনতে ইচ্ছে হলে দিতে পারো, আমার লাগবে না। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভার শামসু তার সিটে চুপচাপ বসা। আমাকে তাকাতে দেখি সে বলল, এখন কোন দিকে যাবো স্যার? আমি হাই তুলতে তুলতে বললাম, তোমার বাসা কি খুব কাছে? জি স্যার, সামনের গলির 2টা বাড়ির পরে। তাহলে তুমি বরং এক কাজ করো, বাসা থেকে একটু ঘুরে আসো, ছেলে মেয়েদের দেখে এসো, ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নিই। শামসু বিস্মিত চোখে তাকিয়ে আছে। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস কি? মানুষের বিস্মিত চোখ। আমার ধারণা সৃষ্টিকর্তা মানুষের বিস্মিত চোখ দেখতেই সবচেয়ে পছন্দ করেন, যে কারণে প্রতিনিয়ত তিনি মানুষকে বিস্মিত করার চেষ্টা চালিয়ে যান। যাদের তিনি অপছন্দ করেন তাদের কাছ থেকে বিস্মিত হবার ক্ষমতা কেড়ে নেন। তারা কিছুতেই বিস্মিত হয় না। সত্যি বাসে যাবো স্যার? হ্যাঁ যাও। শামসু চলে গেছে। আমি আগের মতোই গা ছড়িয়ে শুয়ে আছি। তন্দ্রা তন্দ্রা ভাব, শরীর জুড়ে আলস্য। সন্ধ্যাবেলা রূপার কাছে যাবার ইচ্ছে ছিল। অনেকদিন রূপাকে দেখা হয়নি। বড় খালুর বাসায়ও যাওয়া দরকার। খুঁজে বের করা দরকার পূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে, যার নাম হল মুন্সি বদরুদ্দিন তালুকদার। অনেক কাজ, কিন্তু সব কাজ ছাপিয়ে ঘুমানোর কাজটাই আমার কাছে প্রধান বলে মনে হচ্ছে। এই গাড়ির জানলার কাজ মনে হয় রঙিন। বাইরের পৃথিবীটা অনেক বেশি সুন্দর লাগছে। 4-5টা ছেলে মেয়ে মজার কোনো খেলা খেলছে। কি একটা সাদা বলের মতো জিনিস একজন আরেকজনের গায়ে ছুঁড়ে দিচ্ছে। যার গায়ে ছুঁড়ে দেয়া হচ্ছে সে আনন্দে চিৎকার করছে, যে ছুঁড়ে মারছে সেও আনন্দে চিৎকার করছে। কত আনন্দই না এই ভুবনে ছড়ানো। ভালো মতো তাকিয়ে দেখি গোল সাদা মতো জিনিসটা একটা কুকুর ছানা। সে এই বিচিত্র খেলার কিছুই বুঝতে পারছে না। তার চোখ আতঙ্কের নীল হয়ে আছে। সে জেনে গেছে তার কপালে আছে অবধারিত মৃত্যু। সে অপেক্ষা করছে মৃত্যুর জন্যে। আমি হাত উঁচিয়ে ছেলেগুলোকে ডাকলাম, এই! ছেলেরা কঠিন মুখ করে এগোচ্ছে। কুকুর ছানাটা একজনের হাতে। ছানাটার বুক কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। তোর এই বাচ্চাটাকে আমার কাছে বিক্রি করবি? না। আচ্ছা তাহলে চলে যা, বিক্রি করলে আমি কিনব। বেশ না। তাহলে চলে যা। ছেলেরা চলে গেল। আমি দেখতে পাচ্ছি খেলার জমছে না। তারা গোল হয়ে আলাপ করছে। মনে হচ্ছে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। একদল বিক্রি করতে চায়, একদল চায় না। একটা ছেলে এগিয়ে আসছে। তাকে মনে হয় নেগোসিয়েশনের জন্য পাঠানো হচ্ছে। কিরে, বিক্রি করবি? চাস কত? 500 টাকা। কমাবি না? না। দেখ কিছু কমানো যায় কিনা। দলের অন্যরাও এগিয়ে আসছে। আসন্ন ব্যবসার সম্ভাবনায় তারা উল্লসিত।
সবার চোখ চকচক করছে। আমি বললাম, 500 টাকা এই কুকুর ছানার দাম হয় না, তাও হয়তো কিনতাম, কিন্তু এই লেজটা কালো, কালো লেজের কুকুরের সাহস থাকে না। এটা বিদেশি কুত্তা। কে বলল বিদেশি? দেখা বোঝা যায়। দেখে বোঝা গেলেও এত দাম দিয়ে কিনব না। কম কত নিবি? 1 পয়সাও কম নাই। তোরা তো ভালো ব্যবসা শিখেছিস। আপনি কত দিবেন? 10 টাকা দিতে পারি। 10 টাকার 1 পয়সা বেশি হলেও নেব না। ছেলেগুলো মুখ চাওয়াচাই করছে। কোথায় 500 আর কোথায় 10। তারা মনে হয় এত হতাশ জীবনে আর কখনো হয়নি। কিরে, দিবি 10 টাকায়? না। তাল চলে যা, দাঁড়িয়েছিস কেন? আমি চোখ বন্ধ করে আবার শুয়ে পড়লাম। আমি জানি এরা যাবে না। এরা 10 টাকাতেই কুকুরটা বিক্রি করবে। আমি একটা পশুর জীবন কিনব 10 টাকায়। কুকুরটা আমার পাশে বসে আছে, মাঝে মাঝে মাথা তুলে আমাকে দেখছে। পশুদের ভেতর কি কৃতজ্ঞতা বোধ আছে? থাকার কোনো কারণ নেই, কিন্তু এই এত নরম চোখে আমাকে দেখছে কেন? আমি ডাকলাম, আয়। সে লাফ দিয়ে আমার কোলে উঠল। কোলে উঠেই কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে পড়ল। তার অবচেতন মন বলছে তার আর কোনো ভয় নেই। কি সুন্দর এই কুকুরছানা, সাদা উলের বলের মতো দেখতে। দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে। সে বড় হবে পথে পথে, খাবারের আশায় হোটেলের চারপাশে ঘুরঘুর করবে। একদিন হোটেলের কোনো কর্মচারী তার গায়ে গরম মাড় ফেলে দেবে। অনেক অনেক শতাব্দী আগে এই পশু মানুষের সঙ্গে অরণ্য ছেড়ে চলে এসেছিল। আজ তার আর অরণ্যে ফিরে যাবার পথ নেই। তাকে আশ্রয়ের জন্য অনুসন্ধান করে যেতে হবে। আধুনিক মানুষ সেই আশ্রয় আজ আর তাকে দেবে না। কুকুরের প্রয়োজন তার ফুরিয়ে গেছে। খেলার জন্য আজ আর তার কুকুর বেড়ালের প্রয়োজন নেই। তার আছে কম্পিউটার। স্যার, কুত্তা কই পেলেন? ড্রাইভার ফিরে এসেছে, পান খাচ্ছে। পানের রসে মুখ লাল। হাতে করে একটা পান সে আমার জন্যও নিয়ে এসেছে। কুত্তা পেলেন কই স্যার? কিনলাম। নেরি কুত্তা, পয়সা দিয়া কিনুনের জিনিস না। দেখতে সুন্দর। দেখতে সুন্দর জিনিসের কোনো উপকার নাই। উচ্চ শ্রেণীর ফিলসফি করে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। খুশি খুশি গলায় বলল, স্যার কই যামু? সেক্রেটারিয়েট চলো, দেখি মুন্সি বদরুদ্দুরকে পাওয়া যায় কিনা। সেক্রেটারিয়েটে ঢোকার আমার পাস নেই, তবে আজ পাস লাগবে না। এত দামি গাড়ি কেউ আটকায় না। মুন্সি বদরুদ্দিনকে আজও পাওয়া গেল না। তার মেয়ে অসুস্থ, সে নাকি মেয়েকে নিয়ে হাসপাতালে গেছে। আমি বললাম, এসেছি যখন চা খেয়েই যাই। 2 কাপ চা আনানোর ব্যবস্থা করুন। আমার জন্য 1 কাপ, আর আমার কুকুরটার জন্য 1 কাপ, সেও চা খায়। অফিসের সব কটা লোক এমনভাবে তাকাচ্ছে যাতে মনে হয় এরা আজ আমাকে সহজে ছাড়বে না। দরজা বন্ধ করে শক্ত মার দেবে। মার দিলে দেবে, কি আর করা। আমি বেশ আরাম করেই বসলাম। আমার কোলে কুকুরছানা, এর একটা নাম দেওয়া দরকার। 2 অক্ষরের নাম। কুকুরের নাম 2 অক্ষরের বেশি হলে ভালো লাগে না। কই ভাই, চায়ের কথা বলেছেন? আমাকে অবাক করে দিয়ে একজন সত্যি সত্যি চায়ের কথা বলল। এরা আমাকে মারার সাহস পাচ্ছে না, মনে হয় কিছুটা ভয়ও পাচ্ছে। অসৎ মানুষ ভীরু প্রকৃতির হয়। চা এসেছে। শুধু চা না, চায়ের সঙ্গে বিস্কিট। একজন একটা সিগারেটও বাড়িয়ে দিল। চা খেতে খেতে আজকের প্রোগ্রাম ঠিক করে নিলাম। লালবাগ থানায় যাব, সেকেন্ড অফিসারকে পাওয়া যায় কিনা দেখব। ফার্মগেটে একলেমুর মিয়াকে খুঁজে বের করব। তার মেয়েটা কি ফিরে এসেছে? রূপার সঙ্গে কথা বলতে হবে। কথা বলবো না, চলে যাব তাদের বাড়িতে। লালবাগ থানার সেকেন্ড অফিসারকে পাওয়া গেল না। তিনি বদলি হয়ে গেছেন মুন্সিগঞ্জে। লালবাগ থানার ওসি সাহেব আমাকে চিনতে পারলেন। চিনতে না পারার কোনো কারণ নেই। তিনি তার থানা হাজতে আমাকে 1 সপ্তাহের মতো আটকে রেখেছিলেন। আমি ওসি সাহেবের দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে বললাম, ঘুষ ইদানিং কেমন আসছে স্যার?
ওসি সাহেব এই কথায় রাগ করলেন না, বরং আনন্দিত গলায় বললেন, বসুন। আপনি আজকাল করছেন কি? কিছু করছি না, পবিত্র মানুষ খুঁজছি। আপনার সন্ধানে পবিত্র কোনো মানুষ আছে? পবিত্র মানুষ খোঁজার জন্য তো ভাই পুলিশ ডিপার্টমেন্ট না, আমাদের কাজ হচ্ছে অপবিত্র মানুষ নিয়ে। যদি কোনোদিন অপবিত্র মানুষের প্রয়োজন হয় আসবেন, সন্ধান দেব। আপনার মাথার দোষ এখনো সারে নাই? আমি হাসলাম। বুঝলেন হিমু সাহেব, ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধপত্র খান, পীর ফকিরের তাবিজ নিন। ব্রেন পুরোপুরি নষ্ট হয়ে গেলে বিপদে পড়বেন, মহা বিপদে পড়বেন। উঠি স্যার? আচ্ছা যান, আরেকটা উপদেশ শুনে যান, পুলিশ অ্যাভয়েড করে চলবেন। আমি আপনাকে চিনি বলে ছেড়ে দিচ্ছি, অন্যরা তো চিনবে না, মেরে ভর্তা বানিয়ে ফেলবে। টাকি মাছের ভর্তা খেয়েছেন কখনো? জি খেয়েছি। খেতে ভালো না? অতি উপাদেয়। দুপুরে তেমন কোনো কাজ না থাকলে বসে থাকুন, টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খাবেন। স্ত্রীকে বলেছি টাকি মাছের ভর্তা করতে। মুরগি খেতে খেতে মুখে অরুচি হয়েছে? ওসি সাহেব হো হো করে হেসে উঠলেন। আমি উঠে পড়লাম। টাকি মাছের ভর্তা খাওয়ার সময় নেই। আমার ড্রাইভার শামসু আকাশ থেকে পড়েছে। সে কল্পনাও করতে পারছে না আমি কি করে রাস্তার একটা ফকিরের সঙ্গে বসে ভাত খাচ্ছি। শামসুকে খেতে ডেকেছিলাম, সে ঘৃণার সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তারপর মুখ কালো করে গাড়িতে বসে আছে। একলেবুর মিয়ার মেয়েটা ফিরে এসেছে, সে খাচ্ছে আমাদের সাথে। মেয়েটা বিচিত্র ধরনের, ভাত ছাড়া আর কিছু খেতে পারে না, কপ কপ করে শুধু ভাত খায়। ভাতের উপর খানিকটা লবণ ছিটিয়ে দিতে হয়, আর কিছু লাগে না। একলেবুর মিয়া? জি ভাইজান। এই জীবনে পাপ কি কি করেছ? প্রত্যেক দিনে তো পাপ করি ভাইজান, মাইনসের কাছে ভিক্ষা চায়, মাইনসে বিরক্ত হয়, মাইনসের বিরক্ত করা মহাপাপ। না, এই জাতীয় পাপের কথা বলছি না, বড় পাপ। পাপের কোনো ছোট বড় নাই, ছোট পাপ বড় পাপ সবই সমান। তাই নাকি? জি, তার উপরে দুই কিসিমের পাপ আছে, মনের পাপ আর শৈলের পাপ। ধরেন আমি একটা জিনিস চুরি করলাম, এটা হলো শৈলের পাপ, চুরি করছি হাত দিয়া। আবার ধরেন মনে মনে ভাবলাম চুরি করব, এইটা মনের পাপ। চুরি না করলেও মনে মনে ভাবার কারণে পাপ হইল, এই পাপও কঠিন পাপ। তার মানে কি এই দাঁড়াচ্ছে যে নিষ্পাপ মানুষ পাওয়া যাবে না? তুই একজন আছে, তবে পাওয়া জটিল। তোমার সন্ধানে আছে? আছে, আমার সন্ধানে একজন আছে। যদি দরকার হয় তাকে আমার কাছে এনে দিতে পারবে? একলেবুর মিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পারমু, আপনি বললেই এনে দিমু। গুড। আমি একলেবুর মিয়া মেয়েটাকে বললাম, এই গাড়ি চড়বি? সরমু, আয় আমার সঙ্গে। মেয়েটা তৎক্ষণাৎ ভাতের থালা ফেলে উঠে এলো। গাড়ি দেখে তার চোখ কপালে উঠে গেল। এই গাড়ি আপনার? আপাতত আমার। যা ওঠ, বাপজানরে লইয়া উঠমু। আইজ আমি আর বাপজান গাড়িত করে ভিক্ষে করমু। এইটাও মন্দ না। আমি শামসুকে বললাম, শামসু, গাড়িতে তেল আছে? জি আছে স্যার। এই দুজন আজ গাড়িতে করে ভিক্ষা করবে, তুমি এদের ভিক্ষা করতে নিয়ে যাও। শামসু তাকিয়ে আছে, মনে হচ্ছে তার ছোটখাটো হার্ট অ্যাটাকের মতো হয়েছে, কপাল ঘামছে। ক্ষীণ গলায় বলল, গাড়িতে বৈশা ভিক্ষা করব? গ্রামে আমি ফকিরদের ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে দেখেছি। ঘোড়ায় চড়ে যদি ভিক্ষা করা যায় তো গাড়িতেও করা যায়। রাত 9টা পর্যন্ত তুমি এদের নিয়ে ঘুরবে, তারপর চলে আসবে আমাদের মেসের সামনে, ঠিক সামনে যে গ্রিন ফার্মেসি সেখানে। জি আচ্ছা স্যার। মুখ এরকম করে রেখেছ কেন শামসু? না, এইটা নিয়ে চিন্তিত, আর কিছু না। চিন্তা কিছু নেই, মনে সাহস রাখো। জি আচ্ছা, সাহস রাখব। মুখ কালো করে সে গাড়ি স্টার্ট দিল। ছোট মেয়েটা খিলখিল করে হাসছে। এত সুন্দর হাসি অনেক দিন শুনিনি। রূপা ঘুম ঘুম গলায় বলল, হ্যালো। আমি বললাম, কেমন আছো রূপা? সে জবাব দিল না, চুপ করে রইল। আমি আবার বললাম, কেমন আছো রূপা?
রূপার ছোট্ট করে শ্বাস নেবার শব্দ শুনলাম। তারপর পরিষ্কার গলায় বলল, ভালো আছি। ঘুম ঘুম গলায় কথা বলছো কেন? ঘুমুচ্ছিলাম, ঘুম ভেঙে টেলিফোন ধরেছি, এই জন্যই ঘুম ঘুম গলায় কথা। আজ এত সকাল সকাল শুয়ে পড়লে যে? মাত্র 10টা বাজে। আমার জ্বর, এই জন্যই সকাল সকাল শুয়ে পড়েছি। জ্বর? তাহলে বললে কেন ভালো আছি? ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আমি হেসে ফেললাম। রূপা হাসছে না। এমনিতে সে খুব হাসে, কিন্তু টেলিফোনে আমি তাকে কখনো হাসতে শুনিনি। রূপা, শুনছি। তোমার জন্য একটা উপহার পাঠিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমার ড্রাইভার উপস্থিত হবে। তোমার ড্রাইভার মানে? কিছুদিনের জন্য একটা গাড়ি এবং একটা ড্রাইভার পেয়েছি। শুনে সুখী হলাম। উপহার পেয়ে আরও সুখী হবে। উপহারটা হলো একটা কুকুরছানা। তোমার কাছে কি আমি কুকুরছানা কোনোদিন চেয়েছি? না। তবে এই রাত দুপুরে কুকুরছানা পাঠানোর অর্থ কি? তুমি কি রাগ করলে রূপা? না, রাগ করিনি। রাগ তার সঙ্গে করা চলে যে রাগের অর্থ বোঝে। রাগ, অভিমান, ঘৃণা, ভালোবাসা এসবের কোনো মূল্য তো তোমার কাছে নেই। কাজেই তোমার উপর রাগ করা আমি ছেড়েছি। শুধু রাগ না, অভিমান, ঘৃণা, ভালোবাসা কোনো কিছুই আর নেই তোমার জন্যে। তোমার জ্বর কি খুব বেশি? কেন? আমার কথাগুলো কি প্রলাপের মতো লাগছে? না, খুব স্বাভাবিক লাগছে, এই জন্যই জিজ্ঞেস করছি। তোমার জ্বর কত? 102.5। অনেক জ্বর। যাও শুয়ে থাকো। আমি শুয়েই আছি, কথা বলছি শুয়ে শুয়ে। আর কথা বলতে হবে না, বিশ্রাম করো। রূপা তীক্ষ্ণ গলায় বলল, আমার বিশ্রাম নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার নিজের বিশ্রাম নিয়ে ভাবো। আজকাল কি করছো জানতে পারি? কিছুই করছি না, ঘুরে বেড়াচ্ছি বলতে পারো। মিথ্যে কথা বলছো কেন? আমি তো যতদূর জানি তুমি পবিত্র রক্ত খুঁজে বেড়াচ্ছ। হ্যাঁ, ঠিকই বলেছ। পেয়েছ? না, তবে পেয়ে যাব। তোমাকে একটা কথা বলি, খুব মন দিয়ে শোনো। তুমি কোনো একজন ভালো সাইকিয়াট্রিস্টকে তোমার বিখ্যাত মাথাটা দেখাও। প্রয়োজন হলে শক ট্রিটমেন্ট করাও। নয়তো কিছুদিনের মধ্যেই দেখবে পুরোপুরি দিগম্বর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছো এবং ট্রাফিক কন্ট্রোলের চেষ্টা করছো। তোমার জ্বর কদিন ধরে? এই তথ্য জানার কি কোনো প্রয়োজন আছে তোমার? না। তাহলে কেন জিজ্ঞেস করলে? কথার পিঠে কথা বলার জন্যে। কথার পিঠে কথা বলার জন্য ব্যস্ত হতে হবে না। আমি টেলিফোন নামিয়ে রাখছি। 1 সেকেন্ড, একটা জরুরি কথা তোমাকে বলা হয়নি। কথাটা হচ্ছে, কুকুরছানাটার একটা নাম আছে, আমি নামটা দিয়েছি। তুমি যদি নতুন নাম দিতে চাও দেবে, আর নতুন নাম খুঁজে না পেলে আমারটা রেখে দিতে পারো। বলবো নামটা? বলো। মেয়ে কুকুর তো, কাজে নাম রেখেছি কঙ্কাবতী। আদর করে তুমি কে কঙ্কাও ডাকতে পারো। কঙ্কা ডাকলে সে কান খাড়া করে। রূপা খট করে টেলিফোন নামিয়ে রাখল। গ্রিন ফার্মেসির ছেলেটা বিরক্ত মুখে বলল, কথা শেষ হয়েছে? এতক্ষণ কেউ টেলিফোনে কথা বলে? কত জরুরি কল আসতে পারে। আমি হাসলাম। ছেলেটি আরও বিরক্ত হলো। আমি বললাম, ভাই আরেকটা কল করতে হবে, ভয়ানক জরুরি, না করলেই নয়। 20 মিনিটের বেশি 1 সেকেন্ডও কথা বলবো না। আপনি কি ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। আমি এখন দোকান বন্ধ করে বাসায় যাব, যাত্রা বাড়িতে থাকি, আর দেরি করলে বাস পাবো না। বাসের জন্য চিন্তা করতে হবে না, আমার গাড়ি আছে, গাড়ি পৌঁছে দেবে। গাড়ি আছে? অবশ্যই গাড়ি আছে, এসি বসানো গাড়ি। কেন এইসব চাল মারেন? তার কথার জবাব দেবার আগেই আমার গাড়ি এসে উপস্থিত হল। গ্রিন ফার্মেসির ছেলের চোখ বড় বড় করে তাকাচ্ছে। আমি বললাম, ভাই করবো একটা টেলিফোন? করুন। আর একটা কথা বলে রাখি, এর মধ্যে যদি কোনোদিন আপনার গাড়ির দরকার পড়ে, ছেলে মেয়ে নিয়ে চিড়িয়াখানায় যাবেন বা এই জাতীয় কিছু, তাহলে আমাকে বলবেন। গাড়ি এখন আর কোনো সমস্যা না। টেলিফোন করলাম বড় খালার বাসায়। বড় খালা টেলিফোন ধরলেন। বড় খালা, আসসালামু আলাইকুম।
কে, হিমু? জি। হ্যাঁ রামজাদা, আমি জুতিয়ে তোর 20 দাঁত ভাঙব। কি হয়েছে খালা? তোর এত বড় সাহস? ফিচকেল কোথাকার? খালা, আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি? গালাগালি করার আগে ব্যাখ্যা করো, কেন গালাগালি করছো? তুই কি এর মধ্যে তোর খালুর অফিসে গিয়েছিলি? হ্যাঁ। অফিসে গিয়ে তাকে বলেছি যে সে পুণ্যবান লোক? জি খালা, আমি একটা লিস্ট করেছি, লিস্টে তার নাম আছে। তোর কথা শুনে ওই গাধা পুণ্যবান সাজার চেষ্টা করছে। আমাদের এই বাড়ি সে এতিমখানা বানানোর জন্য দিয়ে দিতে চায়। বলো কি? এত কষ্টের পয়সার বাড়ি, এটা নাকি হবে এতিমখানা? এতিমখানা আমি তার পাছা দিয়ে ঢুকায় দিব। খালা প্লিজ, আর একটু ভদ্র ভাষা ব্যবহার করো। হারামজাদা, ভদ্র ভাষা আবার কি রে? গাধা পুণ্যবান সাজে, উকিল মুক্তার নিয়ে বাসায় উপস্থিত। আমি ভাবলাম কি না কি, পরে শুনি এই ব্যাপার। আমাকে ডেকে বলে, সুরমা তুমি কিন্তু সাক্ষী। সাক্ষী আমি বুঝাই দিছি। মারধর করেছ নাকি? ইয়ার কি করিস না হিমু, ইয়ার কি ভালো লাগছে না। খালুজনকে দাও, কথা বলি। ওকে দেব কোত্থেকে? ও কি বাসায় আছে নাকি? জুতিয়ে বের করে দিয়েছি না? স্যান্ডেল পেটা করেছি। স্পঞ্জের স্যান্ডেল না চামড়ার? রসিকতা করবি না, তোকেও আমি জুতো পেটা করব। খালুজনকে কখন বাড়ি থেকে বের করলে? আজ? হ্যাঁ, সন্ধ্যাবেলা। উকিল মুক্তার সব নিয়ে দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বের হয়ে গেছে। মুক্তার বেটা ফাইল নিয়ে হুড়মুড় করে রাস্তায় গড়িয়ে পড়েছে। তুমি কি সত্যি সত্যি স্যান্ডেল পেটা করেছ? অবশ্যই। রাখি খালা। শোন হিমু, ওই গাধাটার সঙ্গে যদি তোর দেখা হয় তাহলে বলবি সে যেন আমার ত্রিসীমানায় না আসে। জি আচ্ছা, বলবো, তবে বলার দরকার হবে বলে মনে হয় না। কত বড় সাহস! আমার জমি আমার বাড়ি সে দান করে দিচ্ছে, আর আমাকে বলছে সাক্ষী হতে। মদ খেয়ে খেয়ে মাথার 12টা বেজে গেছে, সে খেয়াল নেই। খুব খাচ্ছেন বুঝি? অফিসে গিয়েছিলি, কিছু টের পাসনি? রাত দিন তো ওর উপরেই আছে। গাধার চাকরিও চলে গেছে। বলো কি? অনেক আগেই যাওয়া উচিত ছিল। আমাকে টেলিফোন ছাড়তে হলো না, আপনা আপনি লাইন কেটে গেল। আমি ফ্যাকাশে ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। ভালো যন্ত্রণায় পড়া গেছে। আমার ধারণা মেসে ফিরে দেখব বড় খালু বসে আছেন। আমার ইনটিউশন তাই বলছে। কিছুদিন পালিয়ে থাকার জন্যে আমার আস্তানা সর্বোত্তম। গ্রিন ফার্মেসির ছেলেটাকে গাড়িতে তুলে দিয়ে 2 প্যাকেট ডানহিল সিগারেট কিনলাম। এটা হচ্ছে বড় খালুর ব্র্যান্ড। আমার ধারণা মেসে পা দেয়া মাত্র বড় খালু বলবেন, হিমু সিগারেট এনে দে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা পারাপার। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।